বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার কাজী মোহাম্মদ রাকিবুল হাসান, অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। বিশেষ করে আর্থ্রোস্কোপি অ্যান্ড আর্থ্রোপ্লাস্টি নিয়ে কাজ করি। আপনাদের সবাইকে স্বাগতম আমার অর্থোপেডিক্স চিকিৎসা সংক্রান্ত চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসলে কথা বলার চেষ্টা করব, সেটা হলো কম্পার্টমেন্ট সিনড্রোম। আমরা এটার আদ্যপান্ত জানার চেষ্টা করব, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকুন, আশা করি সবাই উপকৃত হবে। তো প্রথমে আসলে আমরা জেনে নিই আসলে কম্পার্টমেন্ট সিনড্রোমটা কি, এটা আসলে কেন হয়, কি কারণ হলেই বা কী করণীয়। কম্পার্টমেন্ট সিনড্রোম বলতে আমরা যেটা বুঝি, আমাদের যেই হাত পা আছে, দেখেন এই হাতের মধ্যে আমাদের অনেকগুলো মাসল আছে, মানে মাংসপেশি আছে, হাড় আছে। তো এই মাংসপেশিগুলো এক এক গ্রুপের মাংসপেশি, এক দিকের মাংসপেশি। তো এই দিকের মাংসপেশি এই দিকের মাংসপেশি থেকে আলাদা। সেটা কিভাবে আলাদা থাকে, এখানে একটা পর্দার মতো থাকে, যেটাকে ফাসা বলি আমরা, অস্টিও ফাসা যেটাকে বলি। এই ফাসা দিয়ে মানে পর্দা দিয়ে দিয়ে আলাদা আলাদা সেপারেট করা আছে। তো এই প্রতিটা সেপারেট অংশ একটা কম্পার্টমেন্ট, মানে একটা খাঁচার মতো, একটা বদ্ধ ঘরের মতো কাজ করে। আসলে এটাকে বলি আমরা কম্পার্টমেন্ট। কম্পার্টমেন্ট সিনড্রোমটা কি আসলে? কম্পার্টমেন্ট সিনড্রোমটা হলো, যদি কোনো কারণে আমাদের যে নর্মাল কম্পার্টমেন্টের যে প্রেশার আছে, মানে এই ঘরটার যেই নর্মাল চাপ, সেটা থেকে যদি বেড়ে যায়, তাহলে যেই সমস্যাটা হয় এটাকে আসলে কম্পার্টমেন্ট সিনড্রোম বলে। এটা হলে আসলে সমস্যাটা কি হয়? কম্পার্টমেন্ট সিনড্রোমটা হলে যেই সমস্যাটা হয় সেটা হলো, আমাদের এই যে মাংসপেশিগুলো আছে সবগুলোর মধ্যে যেই রক্ত চলাচল আছে, ছোট ছোট রক্ত চলাচলের যেই শিরা উপশিরাগুলো আছে, এগুলো দিয়ে যেই রক্ত চলাচলটা হয়, যখন এটার ভিতরে প্রেশারটা বাড়তে থাকে, রক্ত চলাচলটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তো রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে কি হয়? রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে আস্তে আস্তে আসলে এই মাংসপেশিগুলো মরে যায়, আমাদের যে স্নায়ু আছে সেগুলো মরে যায়, মানে সব কিছু আস্তে আস্তে মৃত হয়ে যায়। এখন আসলে জেনে নেই আসলে কম্পার্টমেন্ট সিনড্রোমটা কেন হয়। কম্পার্টমেন্ট সিনড্রোমটা অনেক কারণেই হতে পারে। বাহির থেকে কোনো চাপের জন্য হতে পারে, অথবা কম্পার্টমেন্টের ভিতরে যদি কোনো কারণে প্রেশার বেড়ে যায়, দুই কারণেই হতে পারে। সবচাইতে কমন যেই কারণগুলো হয় এর মধ্যে হলো ভেঙে যাওয়া বা ফ্র্যাকচার হওয়া, সড়ক দুর্ঘটনার কারণে যে কোনো কারণে মাংসপেশিতে আঘাত পাওয়া, মানে সফট টিস্যু ইনজুরি, অথবা অনেক সময় যেটা হয় ইন্ট্রামাসকুলার ইঞ্জেকশন যদি ইঞ্জেকশনের যে ফ্লুইডটা সেটা যদি কম্পার্টমেন্টের ভিতরে চলে যায়, তাহলে সেখানে আস্তে আস্তে প্রেশার বেড়ে হতে পারে। এছাড়া ভিতরে যদি হ্যামোরেজ হয়, মানে রক্তক্ষরণ হতে থাকে, কোনো কারণে ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, সেই রক্তটা জমে জমে আস্তে আস্তে প্রেশার বেড়ে যেতে পারে। এবং আরও ভয়ঙ্কর কিছু জিনিস যেটা হয়, বাহির থেকে কোনো কারণে যদি আমরা চাপ বেশি দেই, যেমন আমরা যদি অনেক টাইট প্লাস্টার করি, সেই ক্ষেত্রে ভিতরে চাপটা বেড়ে যেতে পারে। যেটা কমনলি কবিরাজ দ্বারা হয়, তারা না বুঝেই অনেক টাইট করে প্লাস্টার বা একটা কিছু দিয়ে প্যাচ দিয়ে দেয়, যেটার কারণে পরবর্তীতে কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করে। তো আমরা জানলাম আসলে কম্পার্টমেন্ট সিনড্রোমটা কেন হয়। এখন এটা হলে আসলে লক্ষণটা কি হয় বা রোগীর কি ক্ষতি হয়? কম্পার্টমেন্ট সিনড্রোম হলে সবচেয়ে খারাপ যে জিনিসটা হয়, ধীরে ধীরে আমরা যদি এটাকে ধরতে না পারি, সময় মতো এটার চিকিৎসাটা না করতে পারি, তাহলে ধীরে ধীরে এই মাংসপেশি, স্নায়ু সব কিছু আস্তে আস্তে মৃতর দিকে চলে যায়, মানে ডেড হয়ে যেতে থাকে। এক সময় এমন হয় যে পুরো হাত বা পাটাই পুরাটা নষ্ট হয়ে গেল, এবং হাত পাটা পুরো আমাদের পরে ফেলে দেওয়া লাগে। এটা হলো সবচেয়ে খারাপ দিক। এটার লক্ষণটা কি হয়? খুব সহজ। যদি এরকম হয় কোনো দুর্ঘটনার পরে বা ভেঙে যাওয়ার পরে রোগীর তীব্র ব্যথা, মানে দেখে মনে হচ্ছে যতটুকু ভাঙা এত ব্যথা থাকার কথা না, কিন্তু ব্যথার তীব্রতাটা অনেক বেশি, সে সহ্যই করতে পারতেছে না। এবং আমরা দেখলাম যে তার হাত বা পা যেই অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভেঙে গিয়েছে, সেটা অনেক বেশি ফুলে গিয়েছে, টাইট হয়ে গিয়েছে, তাহলে সাথে সাথে আমাদের মাথায় চিন্তা করতে হবে যে এখানে সম্ভবত কম্পার্টমেন্ট সিনড্রোম হচ্ছে বা প্রেশার বেড়ে যাচ্ছে ভিতরে। তো এরকম হলে আমরা অর্থোপেডিক্স বিশেষজ্ঞরা বা ডাক্তাররা যেভাবে বুঝি, সেটাকে বলি প্যাসিভ স্ট্রেচিং। মানে হলো হাত বা পাকে আমরা যদি স্ট্রেচ করি, তাহলে তার ব্যথাটা অনেক বেড়ে যায়। তখন আমরা মোটামুটি চিন্তা করি যে হ্যাঁ, তাহলে তার এটার কম্পার্টমেন্ট সিনড্রোম হয়ে যাচ্ছে। এবং কম্পার্টমেন্ট সিনড্রোমটা কখন হয়? বলা হয় যদি কম্পার্টমেন্টের প্রেশার 30 মিলিমিটার, মানে 30 মিলিমিটার অফ মার্কারির বেশি হয়ে যায়, এবং কোনো কারণে যদি এই কম্পার্টমেন্ট প্রেশারটা 8 ঘন্টার বেশি থাকে, তাহলে সেটা খুব মারাত্মক আকার ধারণ করে। এখন আমাদের যেই ভুলটা হয়, অনেক সময় আমরা যদি হাড় ভেঙে না যায়, শুধুমাত্র একটু আঘাত পেলো,
এটাকে গুরুত্ব দেই না। অনেক সময় খেলোয়াড়দেরও এরকম হয়, তার হাড় ভাঙে নাই, সে কোনো কারণে খেলতে গিয়ে ব্যথা পেলো, মানে মাংসপেশিতে আঘাত পেলো, পরে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে হাত পাটা ফুলে যাচ্ছে, কিন্তু উনি ওটাকে গুরুত্ব দিচ্ছে না। সবসময় মনে রাখবেন, এরকম আঘাতজনিত কারণে কখনো যদি হাত পা ফুলে যায়, প্রচণ্ড ব্যথা হয়, তাহলে অবশ্যই এটাকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং দ্রুত একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। এখন আসলে এটা রোগটা আমরা ধরবো কীভাবে? এটা ধরার জন্য আসলে সত্যিকার অর্থে কোনো এক্স-রে বা অন্য কোনো পরীক্ষা তেমন উপকারী না। আপনি যে অর্থোপেডিক বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন, উনি ক্লিনিক্যালি এবং দেখেই এটাকে ধরে ফেলতে পারবে। এই রোগটা হয়ে গেলে আসলে করণীয় কি? এটা বলা হয় কম্পার্টমেন্ট সিনড্রোম হয়ে গেলে যত দ্রুত পারেন আপনি এটাকে অপারেশন করেন। কি অপারেশন? ওই যে শুরুতে আমরা বলেছিলাম যে পর্দাটা, মানে যে ফাঁসাটা, এটাকে কেটে দেওয়া, মানে হলো যে বদ্ধ জিনিসটা ছিল আমরা এটাকে কেটে রিলিজ করে দিলাম, মানে কম্পার্টমেন্টটাকে রিলিজ করে দিলাম। তাহলে কি হবে? দ্রুত আবার রক্ত চলাচলটা শুরু হবে, মাংসপেশিগুলো বা নার্ভ আবার আগের অবস্থায় ধীরে ধীরে ফেরত আসবে। এবং মনে রাখবেন, এটা সবসময় একটা লিম্ব সেভিং অপারেশন, মানে হলো আপনার হাত পা বাঁচানোর জন্য এই অপারেশনটা অতি দ্রুত অনতিবিলম্বে করে ফেলতে হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমরা আপনাদেরকে আজকে বোঝাতে পেরেছি আসলে কম্পার্টমেন্ট সিনড্রোমটা কী, এটার আদ্যপান্ত হলে কী করব, কী করণীয়। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনারা আমাদের কন্টেন্টগুলো নিয়মিত আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে রেগুলার দেখতে পারবেন, এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার, আমরা চেষ্টা করব তার সমাধান দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বি ডাইনামিক, বি হেলদি।